আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি এবং আত্মার মাগফিরাত কামনা করি এবং সংসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আজকে আমার যথারীতি ক্লাস শুরু করছি। আজকের ক্লাস সেই নবম দশম শ্রেণী বিষয় পদার্থ অধ্যায় আলোর প্রতিসরণ। এর আগেও কয়েকটা ক্লাস তোমাদের এই অধ্যায়ের উপর আমি দেখিয়েছি। আজকে আরেকটি ক্লাস আমি তোমাদেরকে দেখাবো। এখানে দেখো, আমি প্রথমেই লেন্স লিখেছি। আসলে লেন্স জিনিসটা কি? আসলে লেন্স একটা কাঁচ ফলক। আমরা যদি এক কথায় বলি লেন্স একটা কি, একটা কাঁচ ফলক। সেটার মধ্যে কীরকম দুইটি গোলীয় পৃষ্ঠ থাকবে, অর্থাৎ দুইটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম হলো লেন্স। তাইলে দুইটি গোলীয় পৃষ্ঠ আমি একে তোমাদেরকে দেখাই, তোমরা দেখলেই বুঝতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এই একটা পৃষ্ঠ। আমরা যদি বক্রতার কেন্দ্র দেখাইতে চাই, এটা বক্রতার কেন্দ্র। আরেকটি যদি এদিকতে দেখাই, এই তো হয়ে গেল দুটি স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। এই তো হয়ে গেল একটা লেন্স। এই লেন্সে হলো এটা গোলীয় লেন্স। সরি, এটা উত্তল লেন্স, গোলীয় দর্পণ না, এটা সরি উত্তল। এটা উত্তল লেন্স। শিক্ষার্থী বোনেরা, এটা উত্তল লেন্স। আর গোলীয় দর্পণের অধ্যায়ে আলোর প্রতিফলনের দর্পণ আছে। দর্পণ নিয়ে আলোচনা পরে অবশ্য করবে। তাহলে উত্তল লেন্স। আর যদি আমরা আরেকটি লেন্স আছে যেটা অবতল লেন্সের ক্ষেত্রে আমরা তোমরা দেখো কীভাবে আঁকে। এই তো অবতল লেন্স। আমরা যদি দেখে যুক্ত করে দিই, এই তো হয়ে গেল এটা অবতল লেন্স। তাইলে উত্তল লেন্স, অবতল লেন্স তোমরা দেখলা কিভাবে আঁকলাম। আমি এখানে দুইটা অবস্থান দেখাবো, দুইটি অবস্থান দেখাবো। বস্তুটা যদি বস্তুর অবস্থান, বস্তু ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে থাকে। বস্তুটা যদি ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে অবস্থান করে, তাইলে বিম্বের অবস্থানটা কোথায় হবে, বিম্বের অবস্থান কেমন হবে, তার প্রকৃতি কেমন হবে, তার আকৃতি কেমন হবে। তাইলে আমি একে এখানে দেখাচ্ছি, যেহেতু এখানে আছে এই পাশেই আমি দেখাই উত্তল লেন্সের ক্ষেত্রে। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা ইচ্ছা করলে এই অর্ধ করে নিতে পারি আমাদের সুবিধার জন্য। আর মাঝখান দিয়ে আলো এটা সরাসরি গমন করবে, অর্থাৎ আলোক কেন্দ্র দিয়ে সরাসরি চলে যাবে। এটা এই পথে চলে যাবে। আর আমরা যদি ইয়াটা ধরি, প্রধান ফোকাসটা এখানে ধরলাম, এখানে যতটুকু এখানে প্রধান ফোকাসটা ততটুকু, আমরা প্রধান ফোকাসটা ধরে নিলাম। তাহলে বস্তু কোথায় থাকবে? ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে। তাহলে ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে হলে আমরা একটু ফোকাস দূরত্বের ভিতরে নিয়ে আসলাম। এটা এফ, এটাকে ইচ্ছা করলে এল ডট দিতে পারো, যদি তুমি চিহ্ন দিতে চাও, এল ডট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো বস্তু। এটা বস্তু, এখানে অবস্থান আমরা দেখাইলাম। বস্তু তার একটি আলোক রশ্মি সরাসরি তার শীর্ষ থেকে এখানে আপতিত হলো। তাহলে শীর্ষ থেকে আপতিত হলে এইখানে পড়ে এটা প্রধান ফোকাস দিয়ে বের হয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে বের হয়ে গেল। তো আরেকটি আলোক রশ্মি তার বক্রতার কেন্দ্র দিয়ে আলোক কেন্দ্র দিয়ে গমন করবে। তো আরেকটি আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যদি আমরা ফেলি, তাইলে এটা এই পথে চলে আসবে, এই পথে চলে। এখন যদি পিছন দিকে আমি এটা ধাবিত করি, এটা যদি পিছন দিকে ধাবিত করি, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এটা পিছনে কোনো এক বিন্দুতে গিয়ে এটা মিলিত হবে। মিলিত হবে, তাইলে এইখানে এটা
এইখানে গিয়ে মিলিত হলো, তাইলে এটা এটা হলো বিম্ব। এটাকে আইবি দিয়ে বোঝানো যাইতে পারে। আইবি হইল বস্তুর বিম্ব। তাইলে এই বস্তুটা যদি আমরা ও এ ধরি, তাহলে ও এ বস্তুর বিম্ব, ও এ বস্তুটার বিম্ব হলো আইবি, ও এ বস্তুটার বিম্ব আইবি। এবং আমরা এখানে তীরচিহ্ন দিয়ে দিবে, এটা দিয়ে দিয়েছি, বা সামনে পিছনে দিলেও কোনো সমস্যা নাই। তাইলে বস্তু যদি ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে হয়, ফোকাস বিন্দুর ভিতরে হয়, অর্থাৎ আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝের জায়গায়, আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝামাঝি জায়গায় যদি তোমার বস্তু রাখি, তাইলে বস্তুর অবস্থানের বিম্বটা হবে কোথায় অবস্থান? তার পিছনে, বস্তুর পিছনে। তাহলে গঠিত হইল কোথায়? বস্তুর পিছনে। তাহলে বস্তুর বিম্বের অবস্থান, বস্তুর বিম্বের অবস্থান বস্তুর পিছনে, বস্তুর বিম্বের অবস্থান, অবস্থান অবশ্য লেখা আছে বস্তুর পিছনে, বিম্বের অবস্থান বস্তুর পিছনে। কথাটা লেখা হয়নি ভালো। তাইলে বস্তুর পিছনে বিম্বের অবস্থান, বিম্বের অবস্থান টা দেখো, আমি চিত্র এঁকেছি, চিত্র থেকে বস্তুর অবস্থানটা কোথায় হবে? বিম্বের অবস্থান বস্তুর পিছনে, অথবা তুমি বলতে পারো প্রধান ফোকাসের বাইরে, প্রধান ফোকাসের বাইরে, বাইরে লেখলেও হবে, বাইরে লেখলেও হবে, প্রধান ফোকাসের বাইরে বা বাইরে। তাইলে প্রধান ফোকাসের বাইরে আর হলো অথবা বস্তুর পিছনে। আচ্ছা, তারপরে আসো প্রকৃতি। প্রকৃতিটা হলো কি? যেহেতু বস্তুর পিছনে, সেটা অবাস্তব, অবাস্তব ও সোজা। সোজা কেন? এটা উপরে তীরচিহ্ন আছে, এটা উপরে তীরচিহ্ন আছে, তাহলে এটা সোজা, বস্তু সোজা আছে। 3 নম্বরে যেটা আছে সেটা হলো আকৃতি। আকৃতি হলো বড়, বস্তুর আকৃতির চেয়ে বড়, বস্তুর আকৃতি থেকে বড়। বড় লেখলেও হবে, শুধু তুমি যদি আকৃতি বড় লিখে দাও তারপর চলবে। তাহলে বস্তুর আকৃতি এটা কি? বড় দেখাইলাম। তাইলে এটাই হলো তার একটা, অর্থাৎ একটা বস্তু অবস্থানের উপর নির্ভর করে কিভাবে বিম্বের অবস্থান কোথায় হয়, তার আকৃতি কেমন হয়, প্রকৃতি কীরকম হয়, এটা আমরা জেনে গেলাম। এখন 2 নম্বরটার ক্ষেত্রে আসো, দ্বিতীয়টার ক্ষেত্রে আসো শিক্ষার্থী বন্ধুরা। আমি আবার একটা উত্তর লেন্স আঁকি। ভালো বোঝা যাচ্ছে না মনে হয়, সেক্ষেত্রে তোমরা ভালো বোঝাচ্ছে না, আমি একটু ওভার রাইটিং করে দিই, তাহলে তোমরা ইয়াটা ভালো বুঝতে পারবে। যদিও এটা ঠিক না, তারপরেও তোমাদের দৃষ্টিটা ভালো মতো হওয়ার জন্য এটা আমরা এটা দিয়ে দিলাম। আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে, প্রধান ফোকাসটা আমরা এখানে ধরি, এখান থেকে এখানে যতটুকু ঠিক ততটুকু হবে। এটা এফ হলে এটা হলো এফ, আর যদি আরেকটু আমরা নেই, এটা 2f, 2f নিয়ে নিলাম। এটা যতটুকু এফ হবে ততটুকু 2f। তোমরা এটা মেপে নিতে পারো, তুমি স্কেল দিয়া মেপে স্কেল ধরে যে কতটুকু, এটা আমার মোটামুটি একটা ধারণার থেকে একটু মোটামুটি ঠিক আছে। তারপরে আমি দেখে দিচ্ছি একটু, এই তো এটা। তাহলে বস্তু কোথায় থাকবে? প্রধান ফোকাস দূরত্বের বাইরে। তাহলে প্রধান ফোকাস দূরত্বের বাইরে থাকবে বস্তুর অবস্থানটা। তাইলে শিক্ষার্থী বন্ধুরা, প্রধান ফোকাসের বাইরে আমি বস্তুটা দিয়ে দিলাম, প্রধান ফোকাসের বাইরে আমরা বস্তুটার অবস্থান দিয়ে দিলাম। এখন বস্তু শীর্ষবিন্দু থেকে একটা আলোকরশ্মি উত্তর লেন্সের উপরে পড়লো, পরে সেটা প্রধান ফোকাস দিয়ে বের হয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে বের হয়ে গেল, প্রধান ফোকাস দিয়ে বের হয়ে গেল, প্রধান ফোকাস দিয়ে বের হয়ে গেল। তা আরেকটা আলোকরশ্মি সরাসরি আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে,
আমরা জানি যে আলোক কেন্দ্র দিয়ে সরাসরি চলে যায়। আলোক কেন্দ্র দিয়ে সরাসরি চলে যায়, এটা এই পথে চলে গেল সরাসরি, আর এটা তো সরাসরি যাবে, আলোক কেন্দ্র দিয়ে সোজা পথে চলে যায়। তাহলে এটা আগের মতো আমরা যদি ওয়ে দেই বস্তুটা, এটা এলসি এল ডট দিই, আর এটা এফ, এটা 2s/f। তাইলে এখন বস্তুর অবস্থান, এখন আমাদের দরকার হলো বস্তুর অবস্থান। বস্তুর অবস্থানটা কোথায় হবে? বস্তুর অবস্থানটা এখন বস্তুর অবস্থান দেখা যাচ্ছে যে বস্তুর অবস্থানটা এখানে চলে আসছে। এই বস্তুর এটা আইবি, বস্তুর অবস্থানটা আমরা দেখে দিলাম, এটা আইবি, এটা 2s/f। তাইলে 2s/f এর বাহিরে, তাহলে বস্তুর অবস্থানটা, বস্তুর অবস্থানটা আমরা কোথায়? অবস্থান হইল 2s/f দূরত্বের বাইরে, 2s/f দূরত্বের বাইরে, 2s/f দূরত্বের বাইরে, তার অবস্থানটা হলো 2s/f দূরত্বের বাইরে, 2s/f দূরত্বের বাইরে, অর্থাৎ দ্বিগুণ, অর্থাৎ ফোকাস দূরত্বের দ্বিগুণের বাইরে, ফোকাস দূরত্বের দ্বিগুণের বাইরে। আর প্রকৃতি 2 নাম্বার, তাহলে প্রকৃতি আমরা কী লিখব? প্রকৃতি লিখব, যেহেতু সামনেটা সামনে গঠিত হয়েছে তাহলে বাস্তব, যেহেতু সামনেটা সামনে গঠিত হয়েছে, সামনেটা সামনে গঠিত হয়েছে বাস্তব। 3 নাম্বার বাস্তব এবং উল্টো, খেয়াল করে দেখো এটা উল্টো, এর তীর চিহ্ন ছিল উপরে, এখানে এসে নিচে হয়েছে, তাহলে উল্টো, তাহলে প্রকৃতি হলো উল্টো। আর 3 নাম্বার হলো আকৃতি বড়, আকৃতি বিবর্ধিতও লিখতে পারো বা বড় লিখতে পারো, লক্ষ্যবস্তুর চেয়ে বড়, লক্ষ্যবস্তুর চেয়ে বড়, লক্ষ্যবস্তুর চেয়ে বড়, এই তো হয়ে গেল, লক্ষ্যবস্তুর চেয়ে বড়, লক্ষ্যবস্তুর চেয়ে বড়। তাহলে 2টা দেখাইলাম। শিক্ষার্থীরা আরও কিছু অবস্থানের উপর আছে, বাইরে আছে, 2s/f দূরত্বের বাইরে আছে, এরকম আরও, বা প্রধান ফোকাসের মধ্যে আছে। তোমরা এগুলি বই থেকে শিখে নিবে, তোমাদের বাড়ির কাজ, বাকিগুলি তোমাদের বাড়ির কাজ রইল। এখন আমি তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, পরবর্তীতে আমি আসতেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো যে লেন্সের ত্রুটির কারণে বা চোখের ত্রুটি হয়ে থাকে। তোমরা জানো যে আমাদের চোখে একটি উত্তর লেন্স আছে। এই উত্তর লেন্সে থাকার কারণে, বয়সের কারণে হোক বা চোখের বা অসুস্থতার কারণে হোক, আমরা আমাদের বস্তু ঠিকমতো দেখতে পাই না, কাছের বস্তু দেখতে পাই না, দূরের বস্তু দেখতে পাই না। এই ধরনের সমস্যা আমাদের মধ্যে আছে। এটা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা ভালোভাবে খেয়াল করো। তোমরা খেয়াল করতেছ, আমার চোখেও চশমা আছে, আসলে আমারও ক্ষীণ দৃষ্টি আছে, আবার কিছুটা দীর্ঘদৃষ্টিও আছে। তো এই ক্ষীণ দৃষ্টিটা নিয়ে ত্রুটি 2 ধরনের, ক্ষীণ দৃষ্টি আর 2 নাম্বার হলো দীর্ঘদৃষ্টি। তাহলে ক্ষীণ দৃষ্টিটা কি? অর্থাৎ ক্ষীণ দৃষ্টিটা হলো যে যখন চোখ তোমার কাছের বস্তু স্পষ্ট দেখতে পায়, চোখ যখন কাছের বস্তুটা স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে যখন স্পষ্ট দেখতে পায় না, তখনই আমরা এটা বলি ক্ষীণ দৃষ্টি। তো এ ধরনের ক্ষীণ দৃষ্টি কেন হয়ে থাকে? আমরা এখানে তোমার কারণটা লিখে রেখেছি যে কেন হয়ে থাকে। চোখের অভিসারী শক্তি বৃদ্ধি পেলে, অর্থাৎ আমরা জানি চোখের মধ্যে লেন্স আছে, লেন্সের একটা শক্তি আছে বা ক্ষমতা আছে। এই লেন্সের শক্তি বা ক্ষমতা যত বেশি হবে, সে তত কাছাকাছি ফোকাস দূরত্ব সৃষ্টি করবে, অর্থাৎ তার ফোকাস দূরত্ব তত কম হবে। তো এইখানে অভিসারী শক্তিটা বৃদ্ধি পেয়ে গেলে সে কী করবে? কাছে, প্রধান ফোকাসটা কাছে দেখাবে, যত বেশি শক্তি হবে তত কাছে দেখাবে। এই কারণে কি হবে? লেন্সের ফোকাস দূরত্ব হ্রাস পাবে, অর্থাৎ যদি অভিসারী ক্ষমতা বেড়ে যায় তাহলে তার ফোকাস দূরত্বটা কমে আসে, ফোকাস দূরত্ব কমে যাবে। আর 3য় নাম্বারটা হলো যে অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে, অক্ষিগোলকটা হলো চোখের আকৃতি, এই চোখের আকৃতিটাই অক্ষিগোলক। আমাদের চোখের আকৃতি
যদি ছোট বড় হয়ে যায় তাইলে আমাদের বড় হয়ে গেলে আমাদের এই ক্ষীণ দৃষ্টি সমস্যা দেখা দিবে। তো এই শিক্ষার্থী বন্ধুরা, অক্ষিগোলকের ব্যাসার্ধটা হলো যে চোখের আকৃতি এটা। এখানে আমি চিত্র এঁকে প্রথম চিত্রটার দিকে একটু খেয়াল করো, তাইলে আমরা 3টা কারণ এখানে লিখলাম। অভিসারী শক্তির বৃদ্ধি পেলে, চোখের লেন্সের ফোকাস দূরত্বটা হ্রাস পেলে বা কমে গেলে, আর অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে, 3টা কারণে এই ক্ষীণ দৃষ্টিটা হয়ে থাকে। তো প্রথমে আমি যে চিত্রটা এঁকে দেখেছি সেটা হলো দূরের বস্তু যে দেখতে পায় না, সেই কারণটা এখানে দেখিয়েছে। দূরের থেকে, অনেক দূর থেকে, অসীম দূরত্ব থেকে কোনো যদি বস্তু আমরা দেখতে চাই তাইলে সেটা কি হবে, সেটা আপতিত হয়ে অর্থাৎ প্রতিসরিত হয়ে এই লেন্সে, এটা হলো উত্তর লেন্স, চোখের লেন্সটা হলো এটার লেন্স, এটা হলো কর্নিয়া। সামনে যে আমরা একটু দেখাইছি এটা কর্নিয়া, চোখের কর্নিয়া। আর পিছনে যে আছে এটা হলো আট দিয়ে দিয়েছি রেটিনা, চোখের রেটিনা, গোলাপি রঙের, পিছনে ঈর্ষদ গোলাপি রঙের থাকে এটা। আর এটা হলো স্নায়ুরজ্জু, স্নায়ু রড এবং কোণ, অর্থাৎ যেটা মস্তিষ্কে গমন করে। তাইলে আর এটা হলো ফোকাস বিন্দু। তাইলে ফোকাস বিন্দুটা কোথায় গঠিত হইল? ফোকাস বিন্দুটা আমাদের রেটিনার পূর্বেই ফোকাস দূরত্ব গঠিত হয়েছে। তাইলে আমাদের দেখতে হলে ফোকাস রেটিনার উপরে বিম্ব পড়তে হবে, অর্থাৎ বিম্বের অবস্থানটা রেটিনার উপরে হবে। রেটিনার উপর যদি ওই বিম্বটা গিয়া সৃষ্টি না করে তাইলে কিন্তু আমরা বস্তু দেখতে পাবো না। তাইলে দূরের বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে, যে রেটিনার সামনে গঠিত হয়েছে ফোকাস বিন্দু। যেহেতু রেটিনার সামনে ফোকাস বিন্দু সৃষ্টি হয়েছে, বিম্ব সৃষ্টি হয়েছে, সুতরাং আমরা এই বস্তুটাকে আমরা আর দেখতে পাচ্ছি না, অর্থাৎ স্পষ্ট দেখতে পাচ্ছি না। হয়তোবা কিছু দেখতে পাচ্ছি, আমাদের দেখারও দরকার হলো স্পষ্ট না দেখলে আমরা অবশ্যই শনাক্ত করতে পারবো না বস্তু সম্পর্কে। তাইলে দূরের বস্তু দেখতে পায় না, স্পষ্ট দেখতে পায় না, বা স্পষ্ট কথাটা লিখতে পারো, স্পষ্ট দেখতে পায় না। এখন যদি আমরা এই ত্রুটিটা দূর করতে চাই তাইলে অবশ্যই তোমরা জানো যে এই ত্রুটি দূর করার উপায় হলো চশমার মাধ্যমে, অর্থাৎ আমরা এই ত্রুটি দূর করতে পারি। তো চশমার মধ্যে আমাদের কি ব্যবহার করতে হবে? লেন্স ব্যবহার করতে হবে। তোমরা দেখো যে চশমার ফ্রেমের মধ্যে লেন্স ব্যবহার করা হয়েছে বিভিন্ন মাত্রার। এখানে আমরা যে লেন্সটা ব্যবহার করব সেটা হলো একটা অবতল লেন্স। অবতল লেন্সের কাজ কি? অবতল লেন্স হলো অপসারী হয়, অর্থাৎ ক্ষমতা কমিয়ে দেয়। অর্থাৎ ক্ষমতা কমিয়ে দিলে কি হবে? ক্ষমতা কমিয়ে দিলে অর্থাৎ ফোকাস অভিসারী শক্তিটা তখন হ্রাস পাবে। এখানে অভিসারী শক্তিটা হ্রাস করে দিবে। হ্রাস করে দিলে কি হবে? এটা বৃদ্ধি পেয়ে যাবে, অর্থাৎ ফোকাস দূরত্বটা একটু বেড়ে যাবে। ফোকাস দূরত্বটা আর আগের জায়গায় থাকবে না, ফোকাস দূরত্বটা একটু বেড়ে যাবে। তো যখনই ফোকাস দূরত্বটা বেড়ে যাবে তখনই তার রেটিনার উপরে পড়বে, আর রেটিনার উপরে যদি বিম্ব গঠন করে তখনই দূরের বস্তুটা সেই স্পষ্ট দেখতে পারবে। আর আগে তো আমাদের যে উত্তর লেন্স যেটা আছে তো এটা আছেই। তবে এখানেও যে আমরা অবতল লেন্সটা ব্যবহার করব, এই অবতল লেন্সটা অবশ্যই একটা মাত্রা অনুযায়ী ব্যবহার করতে হবে। এটা যার ইচ্ছা, তুমি ইচ্ছা মতোই একটা অবতল লেন্স ব্যবহার করলে তুমি দেখতে পাবে না। চোখের পরীক্ষার মাধ্যমে তোমার এখানে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে অবতল লেন্সটা তোমার চোখে নিতে হবে। এটা কম বেশি হলে আমরা একজনের চশমা দিয়ে আরেকজনে আমরা দেখতে পাই না, এবং দেখলে আমাদের কী হবে? চোখের আরও ক্ষতি হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই গেল তোমার ক্ষীণ দৃষ্টির কথা। আমরা যদি একটু দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে আসি, আরেকটা ত্রুটি হলো দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টিটা কি? যে আমরা চোখ যখন বস্তুকে, অর্থাৎ কাছের বস্তু স্পষ্ট দেখতে পারে, দূরের বস্তু দেখতে পারে। দূরের বস্তু ভালো দেখতে পারে, কিন্তু কাছের বস্তু সেই স্পষ্ট দেখতে পায় না। তাইলে দূরের বস্তু দেখতে পায়, কাছের বস্তু দেখতে পায় না, তখনই আমরা এটা বলি দীর্ঘদৃষ্টি। তো দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে কারণটা ঠিক এই ক্ষীণ দৃষ্টির ঠিক উল্টোটা। আমরা যদি চোখের অভিসারী শক্তি তখন এটা আমরা হ্রাস পেলে। শিক্ষার্থী বন্ধুরা, ক্ষীণ দৃষ্টিটা যদি তুমি ভালো জানো তাইলে দীর্ঘদৃষ্টিটাও তুমি বর্ণনা করা তোমার জন্য একেবারে সহজ হবে। কারণ ক্ষীণ দৃষ্টি আর দীর্ঘদৃষ্টি একটার বিপরীত, উল্টো। তাইলে চোখের অভিসারী শক্তি হ্রাস পেলে কি হয়? দূরত্ব বেড়ে যায়।
হ্রাস পেলে অভিসারী ক্ষমতা যদি হ্রাস পায় তাহলে কি হবে, ফোকাস দূরত্বটা বেড়ে যাবে, ফোকাস দূরত্বটা বেড়ে যাবে। তাহলে ফোকাস দূরত্ব বেড়ে যাবে, বেড়ে যাবে, ফোকাস দূরত্ব বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেলে বৃদ্ধি লিখে দিই, ফোকাস দূরত্বটা বৃদ্ধি পাবে, ফোকাস দূরত্বটা বড় হবে। আর অক্ষিগোলকের ব্যাসার্ধ হ্রাস পেলে তখন এটা হবে হ্রাস পেলে। তাইলে অক্ষিগোলকের ব্যাসার্ধ হ্রাস পেলে, তাহলে আমি আবার একটু বলতেছি যে চোখের দীর্ঘদৃষ্টির ত্রুটির কারণ হলো চোখের অভিসারী শক্তি হ্রাস পেলে তাইলে লেন্সের ফোকাস দূরত্বটা বৃদ্ধি পেয়ে যাবে, আর সেই ক্ষেত্রে অক্ষিগোলকের ব্যাসার্ধ হ্রাস পেলে। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের ত্রুটিটা এখানে দেখাচ্ছি। চিত্রটা এখানে খেয়াল করো যে কাছের বস্তু সে দেখতে পায় না, কাছের বস্তু দেখতে পায় না। তাহলে কাছের বস্তু দেখতে না পেলে কি হবে, এটা কাছের বস্তুটা বাইরে চলে যাবে, অর্থাৎ ফোকাস বিন্দুটা রেটিনায় না পড়ে এই ফোকাস বিন্দুটা এখানে গঠিত হবে। অর্থাৎ এখন দূরের বস্তু কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না, অর্থাৎ যে ছিল বস্তু কাছে ছিল কিন্তু কাছে থাকার কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধটা কমে গেছে। দেখো অক্ষিগোলকের চোখের আকৃতিটা ছোট হয়ে আসছে, অর্থাৎ তার ফোকাস বিন্দু থেকে, অর্থাৎ যেখানে বিম্ব গঠিত হবে তার চেয়ে ছোট হয়ে গেছে। আর ফোকাস দূরত্বটা বেড়ে গেছে, ফোকাস দূরত্বটা বেড়ে গেছে, অভিসারী ক্ষমতা হ্রাস পেয়েছে, হ্রাস পেলে ফোকাস দূরত্ব বেড়ে যায়, ফোকাস দূরত্ব বেড়ে যায়। চোখের যতই লেন্সের ক্ষমতা যত বেশি হয় তত কাছে বিম্ব গঠিত হবে, যত কাছে বিম্ব গঠিত হবে তার লেন্সের ক্ষমতা তত বা শক্তি তত বেশি থাকবে। আর যদি লেন্সের ক্ষমতা কমাই দাও তাহলে তার ফোকাস দূরত্বটা বেড়ে যাবে, এটাই বাস্তবতা। আচ্ছা, এখন তাইলে এটা এরকম হলো। এখন যদি এটাকে আমি করতে চাই, তোমার প্রতিকার করতে চাও তাহলে কি করতে হবে? তাহলে নিশ্চয়ই আমাদের সেই চশমা ব্যবহার করতে হবে। তো চশমার মধ্যে আমরা কি করব? সেখানে অবশ্যই আমরা একটি উত্তল লেন্স ব্যবহার করব। উত্তল লেন্স ব্যবহার করলে কি হবে? উত্তল লেন্স ব্যবহার করলে চোখের উত্তল লেন্স, আরেকটি উত্তল লেন্স যদি আমি ব্যবহার করি, এখানে আরেকটি উত্তল লেন্স যদি আমি নিই তাহলে কি হবে? এই উত্তল লেন্স আর চোখের তো লেন্স আছেই, তাহলে সেটা পর্দায় পড়বে, অর্থাৎ রেটিনার উপরে পড়বে। তাহলে রেটিনার উপরে পড়লে ফোকাস বিন্দু এখানে গঠিত হবে, তখন আমরা কাছের বস্তু স্পষ্ট দেখতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে উত্তল লেন্সটা ব্যবহার করা হলো, উত্তল লেন্সে কী করে? উত্তল লেন্স আরও শক্তি বাড়িয়ে দেয়, অর্থাৎ অভিসারী ক্ষমতাটা সে আরও বৃদ্ধি করে দেয়, অভিসারীটা বেড়ে যায়। তো অভিসারীটা বেড়ে গেলে কি হবে? ওই বেড়ে গেলে দূরেরটাকে কাছে নিয়ে আসবে। তাহলে বাইরে ছিল, তাহলে তার শক্তি দিয়ে আরও একটু কাছে নিয়ে আসছে, অর্থাৎ তার বিম্বটাকে আরও কাছে নিয়ে আসছে। যত আরেকটা উত্তল লেন্স যদি আমি এনে ব্যবহার করি আরও কাছে চলে আসবে, আর উত্তল লেন্স ব্যবহার করলে আরও চলে আসবে। যাক, এই ধরনের ব্যবহার করার কোনো সুযোগ নেই, একটি উত্তল লেন্সই নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করব, আর ব্যবহার করলেই সেটা পর্দার মধ্যে পড়বে, রেটিনার উপরে পড়বে, আর রেটিনার উপর পড়লেই আমরা বস্তুটাকে স্পষ্ট দেখতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এটা ভালোভাবে পড়বে। আর দুটি চোখ থাকার সুবিধা আছে। দুটি চোখ থাকার সুবিধা কি? দুটি চোখ থাকার সুবিধা, আমরা স্পষ্ট থাকতে ত্রিমাত্রিক ধারণা আমাদের মধ্যে পাওয়া যায়। তারপর বস্তুর দূরত্ব, আকার সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। বস্তুর দূরত্ব সম্পর্কে দুইটি বস্তুর মধ্যে পার্থক্য করা যায়, আর স্পষ্ট দেখা যায়। আমরা দুই পাশেই ভালো মতো দেখতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা অবশ্যই বাড়িতে তোমাদের যা আলোচনা করছি তা পড়বে, আর যা আলোচনা এর মধ্যে আসে নেই তাও তোমরা পড়বে। তাই শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালোভাবে পড়বে। তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।